গেরুয়া কাপড় পরতে পারেনি বলেই তো লাল কাপড় মাথায় দিতে হয়েছে। গেরুয়া কাপড় নাকি দিতে দেয়নি বলে বিজেপি শুনছি। এখন মুশকিল হচ্ছে এই রাজনীতির যাত্রাপালায় এইসব অভিনেত্রীরা কতদিন এরকম বাংলার রাজনীতির মুখ হবে। মিমি নুসরাতরা এখন একটু পুরনো হয়ে গেছে, মার্কেটে এখন নতুন অভিনেত্রী এসছে এই রাজন্না হালদাররা। মনোজিৎ মন্ডল একজন ধর্ষক সম্ভবত, যার বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্ষণের, তার সঙ্গে যিনি জন্মদিনের কেক কাটেন। তৃণমূল বিজেপিকে দায়িত্ব নিতে হবে যে এই যাত্রাপালার নায়িকাদের কতদিন বাংলার মানুষকে সহ্য করতে হবে। একটার পর একটা এরকম বিস্মত কাণ্ড ঘটবে, আগুন লাগার ঘটনা ঘটবে, একের পর এক দুর্ঘটনা ঘটবে, আর সরকার 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা অনুদান দিয়ে খালাস হয়ে যাবে, বলবে এটা নিয়ে রাজনীতি করবেন না। কোনটা নিয়ে রাজনীতি করব? তাহলে চাকরি বিক্রি হবে, রাজনীতি করব না। এই রাজ্যে মা বোনেদের ইজ্জত লুট হবে, রাজনীতি করব না। যখন মানুষ জ্বলে পড়ে মরে তখন মুখ্যমন্ত্রীকে দেখা যায় উৎসবে ব্যস্ত থাকতে। আরজিকর থেকে হতে পারে, বড়বাজারে আগুনের ঘটনায় আমরা দেখেছিলাম তখন উনি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেছিলেন। আজকে আনন্দপুরে ঘটনার পরেও শোনা যাচ্ছে নাকি তৃণমূলের কোন নেতার বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছেন। একটা সরকার কি করে বলতে পারে দমকল মন্ত্রী বসে থাকবে? সরকারের কোনো দায় নেই, ব্যর্থতা নেই? দমকল মন্ত্রী এতগুলো আগুন লাগছে শহরে, দমকল মন্ত্রীর দায় নেই, পদত্যাগ করবে না? দমকল মন্ত্রীর কাজ কি? সল্টলেকে হকারদের কাছ থেকে টাকা তোলা, মাল তোলা? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সুজিত বোস সল্টলেকে টাকা তোলে হকারদের কাছ থেকে। আগুন লেগে পুরো মরবে মানুষ, এটা নিয়ে রাজনীতি করবেন না? আর ওরা ওই সিংড়া খাবে আর তোয়ালে তোমরা টাকা ঘুষ খাবে, তারা নাকি রাজনীতি করছে। মৃত্যুপুরী নাজিরাবাদে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবি। কোথাও কঙ্কাল কার্যত হাড়গোড় পড়ে আছে, কোথাও মাথার খুলি, কোথাও ছাই পড়ে আছে। সেই গোডাউনের মধ্যে দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। পরিবারের লোকজন বলছে এখনো দাদা বেঁচে আছে, তারা ফোনে চেষ্টা করছে। মাত্র কোথাও 45 বছর বয়স, তারা আশা করেছিল আজই বাড়ি ফিরবে। আমার সঙ্গে রয়েছেন সৈকতগিরি বাম নেতা। জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হলো নাকি ফরেন্সিক টিম তো দেখলাম ইনভেস্টিগেশন করছে, তারা কি আদৌ সত্যটা বার করে আনবে? সৈকতদা, দুর্ভাগ্যজনক, মর্মান্তিক, একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে খাস কলকাতা শহরের বুকে। দমকল দপ্তর, দমকল মন্ত্রী, যে ব্যবস্থা নেওয়ার উচিত ছিল, সরকারের নজরদারি, পুরসভা নজরদারি, যে নজরদারি রাখা উচিত ছিল, সেই নজরদারিতে পুর প্রশাসন সরকার ব্যর্থ। আমরা বিরোধীরা এই ঘটনা নিয়ে যদি প্রশ্ন তুলি, অভিযোগ করি, সেটা কি রাজনীতি বলুন তো? আমরা বারে বারে তো এইরকম অভিযোগ করবার সুযোগ পেতে চাই না। আমরা চাই সরকার একটার পর একটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে। বলছে এটা নিয়ে রাজনীতি করবেন না, মর্মান্তিক দৃশ্য। কোনটা নিয়ে রাজনীতি করব? তাহলে চাকরি বিক্রি হবে, রাজনীতি করব না। এই রাজ্যে মা বোনেদের ইজ্জত লুট হবে, রাজনীতি করব না। আগুন লেগে পুড়ে ঝলসে মারা যাবে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক। এক জেলা থেকে, বেশিরভাগই তো আমাদের মেদিনীপুর জেলার ছেলে মানুষ, যারা এখানে খুব অল্প টাকার বিনিময়ে, খুব অল্প টাকার বিনিময়ে তাদের পরিশ্রম করে দুবেলা দুমুঠো রুটি রুজির সংস্থানে এখানে এসেছিল। তাদের জীবন আজকে কোন জায়গায় দাঁড়িয়ে, পরিবারগুলোর কি অসহায় অবস্থা। একটার পর একটা এরকম বিস্মত কাণ্ড ঘটবে, আগুন লাগার ঘটনা ঘটবে, একের পর এক দুর্ঘটনা ঘটবে, আর সরকার 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা অনুদান দিয়ে খালাস হয়ে যাবে, বলবে এটা নিয়ে রাজনীতি করবেন না। আর কি বসে থাকবে? ফায়ার মন্ত্রী কি ওখানে বসে থাকবে? সুজিত বোস বলে তা কি দমকল মন্ত্রী কি তোলাবাজি করবে? দমকল মন্ত্রীর কাজ কি? সল্টলেকে হকারদের কাছ থেকে টাকা তোলা, মাল তোলা? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সুজিত বোস সল্টলেকে টাকা তোলে হকারদের কাছ থেকে। দমকল মন্ত্রীর কাজ যদি দমকল মন্ত্রীর দপ্তরের কাজ পালন না করা, দমকল ব্যবস্থাকে যদি শক্তিশালী না করা হয়, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া এরকম গোডাউন চলছে কি করে? তো অডিট হয়নি, দেখবো আমি। অডিট, এতগুলো ঘটনার প্রতি তো একের পর এক বাণী আমরা শুনে আসি। এই প্রত্যেকটা ঘটনা দেখবেন রাজ্যে তৃণমূল কংগ্রেস 11 সালের পর আমরা দেখেছি তদন্ত কমিশন হবে, একটাও কোনো ছাইপাস কোনো রিপোর্ট, কমিশনের রিপোর্ট আসে না, শুধু সাদা কাগজের জেরক্সের টাকাগুলো চুরি করে। তারপর কি না আমরা ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করব। কি ব্যবস্থা গ্রহণ করব? বড়বাজারের পর আবার আনন্দপুর হবে। বড়বাজারেও একটা বাচ্চা ছেলে মারা গেছিল, এখানে আনন্দপুরেও একই ঘটনা। আমার বক্তব্য হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া এই গোডাউনের অনুমতি সরকার কিংবা পুরসভা দিল কি করে? বেআইনি ভাবে হচ্ছে তো পুরো পূর্ব কলকাতা। আপনি যদি এখানে যেখানে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এখান থেকে ডান দিকের পুরো এলাকায় যান, 2011 সালে যেদিন আমরা সরকার থেকে চলে গেছিলাম, কলকাতা পুরসভার ম্যাপে যে জায়গাগুলোকে ভেস্টেড ল্যান্ড, জলাভূমি হিসেবে দেখা যেত, এখন সেগুলো অলরেডি সবুজ অথবা ব্লু কালারে রাঙিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি না, হয় সেই জলাভূমি ভরাট করে সেখানে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তৃণমূলের এমএলএ এমপিরা তাদের বাগান বাড়ি বানিয়েছে, নাহলে রিসোর্ট বানিয়েছে, নাহলে বেআইনি প্রমোটিং করেছে। মুখ্যমন্ত্রী দেখা পাওয়া গেল না, 44 ঘন্টা হয়ে গেল, কি বলবেন? মুখ্যমন্ত্রী তো যান না এসবে। যখন মানুষ জ্বলে পড়ে মরে তখন মুখ্যমন্ত্রীকে দেখা যায় উৎসবে ব্যস্ত থাকতে। আরজিকর থেকে হতে পারে, বড়বাজারে আগুনের ঘটনায় আমরা দেখেছিলাম তখন উনি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেছিলেন। আজকে আনন্দপুরে ঘটনার পরেও শোনা যাচ্ছে নাকি তৃণমূলের কোন নেতার বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী তো মা মাটি মানুষের সরকার নয়, অমানবিক সরকার। একটা সরকার কি করে বলতে পারে দমকল মন্ত্রী বসে থাকবে? সরকারের কোনো দায় নেই, ব্যর্থতা নেই?
দমকল মন্ত্রী এতগুলো আগুন লাগছে শহরে, দমকল মন্ত্রীর দায় নেয় পদত্যাগ করবে না? নিকোষ বলছে যতটা সংখ্যক কম সংখ্যা আমি চাইবো তাতে কম সংখ্যা হোক। মৃতের সংখ্যার লাশের ওপরে দাঁড়িয়ে কি সরকারি ব্যর্থতার মাপকাঠি হতে পারে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই যে জলাভূমিগুলো ভরাট করে বেআইনি প্রমোটিং, এই পার্সেন্টেজের টাকা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমএলএ এমপি, যাদবপুরের এমপি তো সায়নী দেবী, তার কাছে তো পৌঁছেছে। ওনার পরিবারে বিধায়ক আছে সোনারপুরের দক্ষিণের বিধায়ক। সোনারপুর দক্ষিণের বিধায়ক তো কাটমানি আর তোলাবাজির জন্য বিখ্যাত। ভাইরাল ভিডিও রয়েছে যেখানে নিজের এমএলএ অফিসে বসে উনি তোলাবাজি করেছেন। গোটা কলকাতা শহরের ডান দিকের বাইপাস লাগোয়া এলাকায় জলাভূমি ভরাট হচ্ছে কেন? কলকাতা পুরসভা পারমিশন দিচ্ছে নাকি দিচ্ছে না? তাহলে মেয়র কেন উত্তর দেবে না? মেয়র কেন আগে উত্তর দেবে না? বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়লো, মেয়র কৈফিয়ত দেবে না? কি না এটা নিয়ে রাজনীতি করবেন না? আগুন লেগে পুরো মরবে মানুষ, এটা নিয়ে রাজনীতি করবেন না? আর ওরা ওই সিংড়া খাবে আর তোয়ালে তোমরা টাকা ঘুষ খাবে, তারা নাকি রাজনীতি করছে। সব তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে মন্ত্রীরা ভাই ভাই পোরা কোটি কোটি টাকার মাল কামাবে, টাকা চুরি করবে, ওরা ওটা রাজনীতি করবে। আর আমরা মানুষের স্বার্থে কেন দমকল মন্ত্রী ব্যর্থ এই নিয়ে প্রশ্ন তুললে আমরা নাকি রাজনীতি করছি। আসলে আমি আপনাকে বলছি, গোটা কলকাতা শহরটা বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট তৃণমূলে করে কমে খাওয়ার, ভাই ভাইপোদের কোটি কোটি টাকার মাল কামানোর সিন্ডিকেটের ব্যবসা হয়েছে। একের পর এক পুরো কলকাতার একটা বড় অংশ যে কোনো সময় একটা ল্যান্ডস্লাইড হলে, ভূমিধস হলে কিংবা আগুন লাগলে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। বেআইনি অনুমতি একদম কলকাতা পুরসভার অফিস থেকে দেওয়া হচ্ছে। এফআইআর করা হয়েছে ওয়াও মোমো ওইসব যারা যে কোম্পানিগুলো ওখানে গোডাউন ছিল তাদের নামে। গোডাউন যাদের ছিল তারা এই বেআইনি ভাবে এইরকম একটা গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া এতদিন গোডাউন চালাচ্ছিল কেন? তার কৈফিয়ত কে দেবে? এলাকার পঞ্চায়েতের নেতা থেকে কলকাতা বাইপাস লাগোয়া তৃণমূলের কাউন্সিলরদের সম্পত্তির খতিয়ান খুলে দেখুন, সবগুলো এই বেআইনি গোডাউন, বেআইনি গুদামঘর, বেআইনি ব্যবসা, একের পর এক প্রমোটিং। আমি যদি মিথ্যে বলি আপনি গিয়ে নিজে যাচাই করুন, এবার সমস্ত জায়গার মালিক তৃণমূলের নেতারা। আমি আরেকটা বিষয়ে, রাজ্য রাজনীতি উত্তাল কয়েকদিন ধরে। রাজন্যা মাথায় কাপড় দিয়ে রীতিমতো বসেছে, অনেক প্রেস কনফারেন্স করছিলেন। অনেকে বলছে যে রাজন্যার মাথায় হচ্ছে লাল, তৃণমূল রয়েছে পায়ের তলায়, বুকে রয়েছে বিজেপি। মিমি নুসরাতরা এখন একটু পুরনো হয়ে গেছে, মার্কেটে এখন নতুন অভিনেত্রী এসছে রাজন্যা হালদাররা, যারা কখনো পোশাক ছিঁড়ে মাথায় ফেট্টি বেঁধে রাজনীতির রঙ্গমঞ্চে অভিনয় করবার জন্য নাচে কিংবা নামে, তাদের একদম আমি বলছি যারা নামে কিংবা স্লোগানকে নকল করে সাময়িকভাবে চটক জলদি প্রচারের আলোয় আসতে চায়, এরা বাংলার রাজনীতির একটা দীর্ঘদিনের সংগ্রামী ইতিহাস রয়েছে। তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে তাদের জিন্দাবাদ স্লোগান দিয়ে, নারাজ স্লোগান দিয়ে ভগৎ সিংকে অপমান করলো। ভগৎ সিং এর স্লোগানকে নকল করে পিসি ভাইপোর স্লোগানকে তার সঙ্গে জুড়ে দেওয়া হলো। যারা স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে পিসি ভাইপোর চটি ছেটে তৃণমূলের নেত্রী হতে চেয়েছিল, তারা আজকে তৃণমূল ছেড়ে সময় সুযোগ বুঝেছে, হাওয়া বদলাচ্ছে বলে এখন দাদার জলে ঝাঁপ মারছে। একদম দাদার দলে ঝাঁপ। গেরুয়া কাপড় পরতে পারেনি বলেই তো লাল কাপড় মাথায় দিতে হয়েছে। গেরুয়া কাপড় নাকি দিতে দেয়নি বলে বিজেপি শুনছি। এখন মুশকিল হচ্ছে এই রাজনীতির যাত্রাপালায় এইসব অভিনেত্রীরা কতদিন এরকম বাংলার রাজনীতি, বাংলার মানুষকে ঠিক করতে হবে। যাদবপুর ইউনিভার্সিটি হোক কিংবা 21শে জুলাই এর মঞ্চ হোক কিংবা আজকে এই যে গোটা রাজ্য জুড়ে নাকি যাত্রাপাত্রায় নেমেছে, এ তো সত্যি যাত্রাপালা হচ্ছে। তৃণমূল বিজেপিকে দায়িত্ব নিতে হবে যে এই যাত্রাপালার নায়িকাদের কতদিন বাংলার মানুষকে সহ্য করতে হবে। যারা মনোজিৎ মন্ডলের সাথে কেক কেটেছিলেন, আর একটা বিষয় আমি একদম দেখলাম, মানে শ্লীলতাহানির কথা বলা হচ্ছিল বারবার করে। আবার আরেকটা বিষয়, জিতিয়ে দুর্নীতিতে তার স্বামী যুক্ত, সবাই বলবে স্বামী যুক্ত তো সে কি করেছে, এই প্রশ্ন আসতেই পারে। কিন্তু সৈকতদা একটা জিনিস, মানে আমি বলছি এই যে বিষয়গুলো রিলেট করে তারা আবার ছাত্রদের আন্দোলন ছিনিয়ে আনবে। কবে ছাত্র ছিল? ছাত্র বলতে তো ওই তো কসবা ল কলেজ মডেল ও মনোজিতের সাথে কেক কাটা সেলিব্রেশন, যে নেত্রীকে দেখেছে সে আবার ছাত্রীদের মুখ হবে। এরা ছাত্র আন্দোলনের কলঙ্ক। এরা প্র্যাকটিক্যালি ছাত্রদের চাকরি বিক্রি করেছে। ছাত্রদের কলেজ গেটে অ্যাডমিশনের সময় তোলা তুলতো। এই যে উনার যিনি সঙ্গী, প্রান্তিক বাবু সম্ভবত নাম, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। জিটিএ কেলেঙ্কারি কথা বললেন, একের পর এক কলকাতার কলেজে যে কলেজ গেটে অ্যাডমিশন ফর্ম থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকার ব্যবসা চলে। তার কাটমানি এই পরিবারের। যাদবপুরের ছাত্রছাত্রীদের একটা আন্দোলন চলছিল, আমরা সেখানে গিয়েছিলাম। কার্যত সেই মুহূর্তে তাদেরকে ফাঁসানোর জন্য জামা কাপড় ছিঁড়েছিলেন মিডিয়ার সামনে। একদম আমি বল, মনোজিৎ মন্ডল একজন ধর্ষক সম্ভবত, যার বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্ষণের,
তার সঙ্গে যিনি জন্মদিনের কেক কাটেন, তিনি চাকরি দুর্নীতির সময় নীরব ভূমিকা পালন করেন, যিনি এই রাজ্যে এসএসসি প্রাইমারি টেট কেলেঙ্কারির সময় সেই চোরেদের সঙ্গে একই মঞ্চে বসে থাকা শুধু নয়, 21শে জুলাই ওই চোরেদের মঞ্চে বক্তৃতা করে ভগৎ সিং এর স্লোগানকে কপি পেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলিয়ে দেন, স্বাধীনতা সংগ্রামীদের ঘুরপথে অপমান করেন, যিনি পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাটা, গেদে ধর্ষণ কাণ্ডের পর তৃণমূল কংগ্রেস সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মায়ের রূপ খুঁজে পান, যিনি এই রাজ্যের শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি, জিটিএ কেলেঙ্কারির সময় তৃণমূলের সুযোগ সুবিধা ভোগ করেন, তৃণমূলের চটি ছেটে নিজের দলের। ততক্ষণ লাল ফেটকি মাথায় বেঁধে থাকবে। আসলে এগুলো রাজনৈতিক গিমিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে বিজেপির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু দালাল ঢুকেছে। এরা কেউ বাংলার রাজনীতির মুখ নয়। ধর্ষককে পাশে বসিয়ে, শ্লীলতাহানিতে অভিযুক্ত ছাত্রনেতাদের পাশে বসিয়ে কিংবা ধর্ষণে অভিযুক্ত ছাত্রনেতাদের জন্মদিনে কেক সেলিব্রেশন করে আগামী দিনে আর যাই হোক এই রাজ্যের চটকদারি যাত্রাপালায় মিমি নুসরতদের মতন একজন রাজনৈতিক অভিনেত্রী হতে পারেন, কিন্তু বাংলার রাজনীতি সংগ্রামী আন্দোলনের ইতিহাসে এরা কোনোদিন মুখ হতে পারবেন না। কারা এরা? ছাত্র নাকি? এরা সব চাকরি বেচার জন্য, ব্যবসা করার জন্য কলেজে ছাত্র রাজনীতি করেছে। যাদবপুর ইউনিভার্সিটি বলুন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, মধ্য কলকাতা, এদের নাম চাকরি চোরেদের তালিকায় পাওয়া যাবে। জিটিএ দুর্নীতিতে উনার সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ, কেন ইডি গ্রেপ্তার করছে না? উনি তো সব জানেন। চাকরি চুরির সময় যখন দুর্নীতি হচ্ছিল, জিটিএ কেলেঙ্কারি হচ্ছিল, তখন তো উনি উনার পাশে থেকে সবটা দেখেছেন, তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব দিয়েছেন। উনার সঙ্গে তো আমি যতদূর জানি লিগালি বৈবাহিক সম্পর্ক রয়েছে। তো পরিবারের মধ্যে যদি একটা দুর্নীতির অভিযোগ কারোর বিরুদ্ধে আসে, তার পরিবারের বাকি সদস্যরা জানে না, এটা তো ওই রকম কথা হলো যে ভাইপো বউ সোনা পাচার করছে, ভাইপো জানে না, ভাইপো এখানে কয়লা পাচার করছে, ভাইপোর বউ জানে না। এটা কখনো বিশ্বাসযোগ্য? এরা সব ফ্যামিলি প্যাকেজ, এরা সব ফ্যামিলি প্যাকেজ। ভাইপোর বউ সোনা পাচার করে, কয়লা পাচার করে, পার্থ অর্পিতা চাকরি চুরির টাকা বিছানার নিচে রাখেছে, এখন আবার মার্কেটে এই প্রান্তিক চক্রবর্তী, রাজন্য হালদাররা নেমেছে। ফ্যামিলি প্যাকেজে যেমন তৃণমূল চুরি করে, ফ্যামিলি প্যাকেজে রাজনৈতিক যাত্রাপালায় অভিনেতা অভিনেত্রী তৃণমূল বিজেপি সাপ্লাই করে।